ঠাকুরদাস মুখুজ্জের বয়স্ী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অত্যন্ত সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে, জামাইরা, প্রতিবেশীদের দল, চাকর বাকর সব মিলিয়ে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা দেখতে ভিড় করে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা পরিয়ে দিল এবং মাথায় ঘন করে সিঁদুর পরিয়ে দিল। বউরা কপালে চন্দন মেখে দামি কাপড়ে শাশুড়ির দেহ ঢেকে দিয়ে আঁচল দিয়ে তার শেষ পায়ের ধুলো মুছে নিল। ফুলে পাতায় গন্ধে মালায় কোলাহলে মনে হলো না এটা কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে আবার নতুন করে তার স্বামীর ঘরে যাত্রা করছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে আড়ালে 2 ফোঁটা চোখের জল মুছে শোকার্ত কন্যা ও বধূদের সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাতের আকাশ কেঁপে উঠে পুরো গ্রাম একসাথে চলতে লাগল। আর একটি প্রাণী একটু দূরে থেকে এই দলের সঙ্গী হলো। সে ত্রাঙালির মা। সে তার কুড়ে ঘরের উঠোনে কয়েকটা বেগুন তুলে এই পথে হাঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। রয়ে গেল তার হাঁটে যাওয়া, রয়ে গেল তার আঁচলে বাঁধা বেগুন। সে চোখের জল মুছতে মুছতে সবার পিছনে শ্মশানে এসে উপস্থিত হল। গ্রামের এক কোণে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে আগেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপ, ধুনো প্রভৃতি উপকরণ জমা করা হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। একটু দূরে একটা উঁচু ঢিপির উপর দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগল। প্রশস্ত যথেষ্ট চিতার ওপর যখন সব রাখা হলো, তখন তার লাল পা দুটো দেখে তার 2 চোখ জুড়িয়ে গেল। ইচ্ছে হলো ছুটে গিয়ে এক বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয়। অনেক কণ্ঠের হরিধ্বনির সঙ্গে পুত্রের হাতে মন্ত্রপুত আগুন যখন দেওয়া হলো, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে বারবার বলতে লাগলো, ভাগ্যবতী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমন করে কাঙালির হাতের আগুনটা পাই। ছেলের হাতের আগুন, সেটা তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সবাইকে রেখে এই যে স্বর্গারোহণ, এটা দেখে তার বুক ফুলে উঠতে লাগলো। এই সৌভাগ্যের সে যেন আর সীমা বুঝতে পারল না। সদ্য জ্বলা চিতার অসংখ্য ধোয়া নীলচে ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা তারই মধ্যে একটা ছোট রথের মতো কিছু স্পষ্ট দেখতে পেল। তার গায়ে অনেক ছবি আঁকা, চূড়ায় কত লতাপাতা জড়ানো। ভেতরে কে যেন বসে আছে, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সিঁথিতে সিঁদুরের রেখা, পায়ের তলা দুটো আলতায় রাঙানো। ওপরে তাকিয়ে কাঙালির মায়ের 2 চোখ দিয়ে অশ্রুর ধারা বইছিল। এমন সময় প্রায় 14-15 বছরের একটি ছেলে তার আঁচলে টান দিয়ে বলল, হেতাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকে ফিরে তাকিয়ে বলল, রাঁধব খঞ্জে। উপরে আঙুল দেখিয়ে ব্যগ্র স্বরে বলল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে বলল, কই? কিছুক্ষণ দেখে শেষে বলল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? আর সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল দেখে বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মায়ের তখন হুঁশ হল। অন্যের জন্য শ্মশানে দাঁড়িয়ে এভাবে কাঁদায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের ভয়েও সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলে একটু হাসার চেষ্টা করে বলল, কাঁদব
কাঁদব কিসের জন্যে রে? চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোঁয়া লেগেছে? তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করল, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশানের শেষ কাজটা দেখা আর তার ভাগ্যে হল না। সন্তানের নামকরণের সময় পিতামাতার মূর্খতায় যেন উপর থেকে ঈশ্বর শুধু হাসেন না, প্রতিবাদও করেন। তাই তাদের সারা জীবনটাই যেন নিজের নামগুলোকে নিয়েই ঠাট্টা করে কাটে। কাঙালির মায়ের জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনে যেন এই ভাগ্যের ঠাট্টার দায়টা ঠিক মানায় না। তাকে জন্ম দিতেই তার মা মারা গিয়েছিল। বাবা রাগ করে তার নাম রেখেছিল অভাগী। মা নেই, বাবা নদীতে মাছ ধরে বেড়ায়। তার না আছে ঠিক দিন, না আছে রাত। তবুও কিভাবে এই ছোট্ট অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল, সেটাই আশ্চর্যের কথা। যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তার নাম রসিক বাঘ। আরেকজন বাঘিনী থাকায় সে তাকে নিয়ে অন্য গ্রামে চলে গেল। আর অভাগী তার অভাগ্য আর ছোট ছেলে কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15 পা দিয়েছে, সবে বেতের কাজ শেখা শুরু করেছে। অভাগীর আশা হয়েছে আর 1 বছর যদি সে নিজের অভাগ্যের সঙ্গে লড়তে পারে, তাহলে হয়তো দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে না। কাঙালি পুকুর থেকে উঠে এসে দেখল তার পাতের বেঁচে থাকা খাবারটা মা একটা মাটির পাত্রে ঢেকে রাখছে। অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। খিদে নেই বই কি? কই কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাড়ি দেখে তবেই মানল, তাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে খুশি মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সাধারণত এমন করে না, কিন্তু ছোটবেলা থেকে অনেক দিন সে অসুস্থ ছিল বলে মায়ের কোলে থেকে বাইরে সঙ্গী সাথীদের সঙ্গে মেশার সুযোগ পায়নি। এখানেই বসে তার খেলাধুলার ইচ্ছে মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রেখে কাঙালি হঠাৎ বলে উঠল, মা, তোর কাজে গরম কেন? তুই এমন রোদে মরা পোড়ানো দেখতে গেলি কেন? আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই? মা তাড়াতাড়ি ছেলের মুখে হাত চেপে ধরে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ আবার স্বর্গে যায়? মা বলল, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগল। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। ছোটবেলা থেকেই সে বিশ্বাস করতেই শিখেছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ঘটনা দেখেছে, তখন আর অবিশ্বাস করার আর কিছু নেই। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলল, তুইও স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালির মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়াই নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগল, বাবা যখন তোরে ছেড়ে দিল, তখন তোরে কত লোকে নিয়ে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবেই মরে যেতুম। মা ছেলেকে 2 হাতে বুকে জড়িয়ে ধরল। আসলে সেদিন তাকে এই পরামর্শ অনেকেই দিয়েছিল, আর যখন সে কিছুতেই রাজি হলো না, তখন তার উপর কম অত্যাচারও হয়নি।
সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে মুছে দিয়ে বলল, ক্যাতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পেতে দিল, কাঁথা পেতে দিল। মাচার ওপর থেকে ছোট বালিশটা নামিয়ে এনে হাত ধরে তাকে বিছানায় নিয়ে যেতে যেতে মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজে না যাওয়ার কথা কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জল পানির পয়সা দুটো তাহলে দেবে না মা? না দিকে, আয় তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ দেখাতে হলো না। কাঙালি সঙ্গে সঙ্গে মায়ের বুকের কাছে শুয়ে পড়ে বলল, বল তাহলে। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প শুরু করল। এগুলো সে আগে অনেকবার অন্যের কাছে শুনেছে এবং বলেছে, কিন্তু কিছুক্ষণ পর তার রাজপুত্র কোথায় গেল, কোটালপুত্র কোথায় গেল, সে এমন গল্প শুরু করল যা সে কারোর কাছ থেকে শেখেনি, নিজের বানানো। তার জ্বর যত বাড়তে লাগলো, গরম রক্ত যত দ্রুত মস্তিষ্কে উঠতে লাগলো, ততই সে যেন নতুন নতুন গল্পের জাদু বুনতে লাগলো। তার কোনো বিরাম নেই, কোনো থামা নেই। কাঙালির ছোট শরীর বারবার শিহরিত হতে লাগল। ভয়, বিস্ময় আর আনন্দে সে জোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইছিল। বাইরে বেলা শেষ হলো, সূর্য ডুবে গেল। সন্ধ্যার ম্লান ছায়া আরও গাঢ় হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলল না। গৃহস্থের শেষ কাজ সারতে কেউ উঠল না। গভীর অন্ধকারে শুধু অসুস্থ মায়ের অবিরাম বকবক নিঃশব্দ ছেলের কানে যেন সুধার মতো ঝরতে লাগল। শেষেই শ্মশান আর শ্মশান যাত্রার গল্প। সেই রথ, সেই লাল পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কিভাবে শোকার্থ স্বামী শেষ পায়ের ধুলো দিয়ে কেঁদে বিদায় দিলেন, কিভাবে হরিধ্বনি দিতে দিতে ছেলেরা মাকে নিয়ে গেল। তারপর সন্তানের হাতের আগুন। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ ভরা ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা, সেটাই তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার। কে মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি আস্তে করে শুধু বলল, যা, বলতে নেই। মা বোধহয় সেই কথা শুনতেই পেল না। গরম নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের উপর মুখ রেখে ভাঙা গলায় বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে জড়িয়ে ধরল। অভাগের জীবনের শেষ পর্ব শেষ হতে চলল। খুব বেশি দীর্ঘ নয়, খুবই সামান্যই। বোধহয় 30 বছরও পুরো হয়নি। শেষটাও হলো তেমনই ছোটভাবে। গ্রামে কোনো কবিরাজ ছিল না, অন্য গ্রামে কার বাড়ি। কাঙালি গিয়ে কাঁদাকাটি করল, হাতে পায়ে ধরল, শেষে ঘটি বেঁধে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি এলেন না, শুধু 4টে বড়ি দিয়ে দিলেন। এরপর কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের ওপর রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পেতে
বড়িগুলো নিয়ে মাথায় ঠেকিয়ে উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হইতো এতেই হব। বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন 2-3 এভাবেই কেটে গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। যে যার জানা টোটকা, হরিণের শিং ঘষা জল, গেটে কড়ি পুড়িয়ে মধুতে মেখে চাটিয়ে দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের পরামর্শ দিয়ে আবার যে যার কাজে চলে গেল। ছোট ছেলে কাঙালি ব্যস্ত হয়ে উঠতেই মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কবিরাজের বুড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনি ভালো হব। কাঙালি কেঁদে বলল, তুই বড়ি তো খেলি নে মা, সব উনুনে ফেলে দিলি। এমনি করে কি কেউ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি। আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অদক্ষ হাতে ভাত রান্না করতে শুরু করল। না পারল ফ্যান ঝাড়তে, না পারল ভালো করে ভাত পারতে। উনুন তার জ্বলে না, ভিতরে জল পড়ে, ধোঁয়া হয়। ভাত ঢালতে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে উঠল। নিজে একবার উঠতে চেষ্টা করল, কিন্তু মাথা সোজা রাখতে পারল না। বিছানায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কিভাবে কি করতে হয় বলতে গিয়ে তার ক্ষীণ গলা থেমে গেল। চোখ দিয়ে শুধু অবিরাম জল পড়তে লাগল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে মুখ গম্ভীর করল, দীর্ঘশ্বাস ফেলল এবং শেষে মাথা নাড়িয়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয় হল না। সবাই চলে গেলে সে ছেলেকে বলল, এবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তবু আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যেতে উদ্যত হলে সে তার হাতটা ধরে ফেলে বলল, একটু কাঁদাকাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে বলল, ফেরবার পথে অমনি না পেতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস ক্যাঙালি। আমার নাম করলেই সে দেবে। আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়ার পর থেকে মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এতবার এতভাবে শুনেছে যে সেখান থেকেই সে কাঁদতে কাঁদতে রওনা দিল। পরদিন রসিক দুলে ঠিক সময়ে এসে পৌঁছালো। তখন অভাগীর আর তেমন জ্ঞান নেই। মুখে মৃত্যুর ছায়া পড়েছে। চোখের দৃষ্টি এই সংসারের কাজ সেরে যেন কোথাও অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবেছে। মা হয়তো বুঝল, হয়তো বুঝল না। হয়তোবা তার গভীর সঞ্চিত ইচ্ছেটা যেন শেষবারের মতো তার আচ্ছন্ন চেতনায় আঘাত করল। এই মৃত্যুপথযাত্রী তার অবশ হাতটা শয্যার বাইরে বাড়িয়ে দিয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এটাও যে কেউ চাইতে পারে তা তার কল্পনার বাইরে। বিন্দির পিসি দাঁড়িয়েছিল। সে বলল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক এগিয়ে এসে দাঁড়াল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, খাওয়ায়নি, কোনো খোঁজও নেয়নি, মৃত্যুর সময় তাকে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন?
এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাঙালার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যির দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু এই কথা কাঙালির বুকে যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটল, রাতটাও কাটল, কিন্তু ভোর হওয়ার জন্যে তার মা আর অপেক্ষা করতে পারল না। কে জানে ছোট জাতের জন্যেও স্বর্গে রথ আছে কিনা, নাকি অন্ধকারে হেঁটেই তাদের যেতে হয়। কিন্তু এইটুকু বোঝা গেল, রাত শেষ হবার আগেই সেই দুনিয়া ছেড়ে চলে গেছে। কুড়ে ঘরের উঠোনে একটা বেল গাছ ছিল। রসিক একটা কুড়াল চেয়ে এনে তাতে আঘাত করতে যাচ্ছিল, এমন সময় জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে জোরে একটা চড় মেরে দিল। কুড়ালটা কাড়িয়ে নিয়ে বলল, শালা, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বোলাতে লাগল। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, এই যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোখা তুমি মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাকেও একটা খারাপ গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে নাকি তার মায়ের মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তাকে মারল না। চিৎকার চেঁচামেচিতে একটা ভিড় জমে গেল। কেউই অস্বীকার করল না যে অনুমতি ছাড়া রসিকের গাছ কাটতে যাওয়া ঠিক হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে ধরে অনুরোধ করতে লাগলো তিনি যেন একটু দয়া করে একটা হুকুম দেন। এটা তো মাটি কইরা দেন না, কাঙালির মা কারো ক্ষতি চায় নাই গো, শুধু এইটুকুই চাইছিল, দারোয়ানজি একটু দয়া করে। কারণ অসুখের সময় কাঙালির মা সবার কাছে তার শেষ ইচ্ছা জানিয়ে গেছে। দারোয়ান কিন্তু ভুলবার লোক নয়, সে হাত নেড়ে জানিয়ে দিল এসব চালাকি তার কাছে চলবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা। সবাই ব্যর্থ হলে কাঙালি দৌড়ে কাছারিতে গেল। সে ভেবেছিল বিচার পাবে। হায় রে অজ্ঞ, সে জানত না জমিদারের লোক কেমন। মা হারা ছেলেটা শোক আর উত্তেজনায় পাগলের মতো হয়ে সোজা ভেতরে উঠে গেল। অধর রায় তখনই সন্ধ্যার কাজ সেরে সামান্য জলযোগ করে বাইরে এসেছিলেন। বিস্মিত রেগে গিয়ে বললেন, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা, খাজনা দেয়নি বুঝি? কাঙালি বলল, না বাবা মশাই, বাবা গাছ কাটতে ছিল, আমার মা মরেছে। বলতে বলতে সে আর কান্না চাপতে পারল না। এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো যা, নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? আমরা দুলে। দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই। মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার প্রতি মুহূর্তের সব অনুরোধ উপরোধ হঠাৎ মনে পড়ে গিয়ে তার গলা যেন কান্নায় ফেটে যেতে চাইল। অধর বললেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানত সেটা অসম্ভব। তার গায়ের কাপড় কেনার জন্য ভাত খাওয়ার পিতলের কাঁসিটা বিন্দির পিসি 1 টাকায় বন্ধক দিতে গেছে। সে নিজে চোখে দেখে এসেছে। সে মাথা নাড়িয়ে বলল, না। অধর মুখটা খুব বিকৃত করে বললেন, না তো, মাকে নিয়ে নদীর ছড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়াল ঠেকাতে যায়? পাজি, হতভালা, নচ্ছার। কাঙালি বলল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। পাড়ে এসে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল, আর এমন কথা বলল যা শুধু জমিদারের কর্মচারীরাই বলতে পারে।
কাঙালি ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বাইরে চলে গেল। কেন সে মার খেল, তার দোষ কি, সে বুঝতেই পারল না। গোমস্তার মনে এর কোনো প্রভাব পড়ল না। পড়লে তার চাকরি থাকত না। বললেন, পরেশ, দেখ তো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকলে জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দে, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন আর মাত্র একটা দিন বাকি। আয়োজন গৃহিণীর মর্যাদা অনুযায়ী হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে সব তদারকি করে ঘুরছিলেন। কাঙালি এসে তার সামনে দাঁড়িয়ে বলল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিতে গে না। কাছারির ঘটনাটা ইতিমধ্যেই সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চাইছে। এই বলে সে পুরো ঘটনাটা জানালো। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হয়ে বললেন, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। এই বলে তিনি অন্যদিকে চলে গেলেন। ভট্টাচার্য মহাশয় একটু দূরে বসে তালিকা লিখছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে। যা, মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর ছড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্তভাবে এই পথে কোথাও যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলে কাজের ঝুঁকে কোথায় চলে গেলেন। কাঙালি আর অনুরোধ করল না। এই কয়েক ঘন্টার মধ্যেই সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। চুপচাপ ধীরে ধীরে সে তার মায়ের কাছে গিয়ে দাঁড়াল। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তার হাত ধরেই মায়ের মুখে ছোঁয়ালো। তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে তার মায়ের শেষ চিহ্নটুকুও মুছে দিল। সবাই আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। শুধু সেই পোড়া খড়ের ধোঁয়াটা আকাশে উঠছিল। সেটার দিকেই চোখ না পিটপিট করে কাঙালি স্থির হয়ে ওপরের দিকে তাকিয়ে রইল। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ। আজকের জন্য এ পর্যন্তই। যুক্ত থাকুন আমাদের সাথে আরও রোমাঞ্চকর ও হৃদয় ছোঁয়া গল্পের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।